এই গল্পটি স্পেনের লা পালমা দ্বীপে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে একটি পরিবার গভীর সমুদ্রে যাত্রা করে। ঠিক সেই সময়ে একটি ভয়াবহ ঘটনা ঘটে, যার ফলে শান্ত সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয় এবং সমগ্র মানবজাতিকে বিপন্ন করে তোলে। এই পরিবার এবং মানবজাতি কি মহাবিপর্যয় থেকে রক্ষা পাবে, নাকি সবকিছু হারিয়ে যাবে? তাহলে শুরু করা যাক। দ্য এক্সবিডিতে তোমাদের স্বাগতম এবং গল্পটি দেখো এবং আমাদের পাশে থাকো। তো গল্পটি শুরু হয় ছুটিতে থাকা এক তরুণীকে দিয়ে, যখন সে হঠাৎ বুঝতে পারে যে তার একটি কানের দুল হারিয়ে গেছে। প্রথমে সে ভাবে ছবি তোলার সময় হয়তো ভুলবশত এটি সমুদ্রে পড়ে গেছে। কাছেই দাঁড়িয়ে থাকা তার প্রিয় বান্ধবীটি হারানো কানের দুলটি খুঁজে আনার জন্য এক মুহূর্ত না ভেবে সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তেই পানির নিচ থেকে একটি অদ্ভুত শব্দ শুরু করে এবং সমুদ্রের পানি ফুটতে থাকে। তাদের কাছে নৌকাটি ভেঙে চুরমার হয়ে যায় এবং তার সাথে তাদের বন্ধুটিও প্রাণ হারায়, আর উপস্থিত সকলেই মারা যায়। অনেকদিন পর চারজনের একটি পরিবার সেই একই লা পালমা দ্বীপে ছুটি কাটাতে এসে পৌঁছায়। এই দ্বীপটি ভলকানো আইল্যান্ড নামেও পরিচিত, যদিও সেখানের আগ্নেয়গিরিটি 1948 সাল থেকে আর অগ্নি উৎপাত করেনি। জিমি ও তার স্বামী তাদের ভেঙে যাওয়া দাম্পত্য জীবন বাঁচানোর আশায় ইচ্ছাকৃতভাবে এখানে ছুটি কাটাতে এসেছেন। তারা এই ভ্রমণটি তাদের সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে দেখছেন। সাঁতার কাটার জন্য পোশাক বদলানোর সময় তাদের বড় মেয়ে সারাহ মেঝেতে একজোড়া কানের দুল খুঁজে পায়। সেগুলো দেখা মাত্র বাবা সঙ্গে সঙ্গে বলেন যে ওগুলো তাদের পরিবারের কারো নয়। সারাহ তাতে কান না দিয়ে দুলগুলো সোজা টেবিলের উপর রেখে দেয়। তারা খুনাখারেও জানে না যে এই ছুটি তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক যাত্রায় পরিণত হতে চলেছে, যেখানে তারা এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবে। এদিকে পাহাড়ে ভূতাত্ত্বিক জরিপ বিভাগের মেরি তার এক সহকর্মীর সাথে গবেষণার জন্য যায়। যথারীতি তারা একটি গুহায় পৌঁছায়, কিন্তু আজ তারা গুহার দেয়ালে একটি অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। পাথরগুলোকে ঢেকে থাকা সিমেন্টের মতো একটি আস্তরণ। মেরি তার পুরো কর্মজীবনে এই প্রথম এমন কিছু দেখলো এবং সে সাথে সাথে নমুনা সংগ্রহ শুরু করলো। ঠিক তখনই তার দাড়িওয়ালা সহকর্মী মাটিতে অসংখ্য মৃত বাদুড় পড়ে থাকতে দেখলো। পরীক্ষা করে তারা বুঝতে পারলো যে গুহার ভেতরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। যা তাদের আরও বেশি হতবাক করে তা হলো গুহার ছাদে হঠাৎ একটি ফাটল দেখা দেওয়া। এদিকে ভূতাত্ত্বিক বিভাগের পরিচালক তার অফিসে বসে খবরের কাগজ পড়ছেন। প্রতিবেদনে বলা হয়েছে লা পালমা দ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় একটি স্পিড বোটের আবিষ্কৃত হয়েছে এবং আরোহী সকল পর্যটক মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি এখন তো তদন্তাহীন। এই খবর পড়ার পর পরিচালক গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরেই মেরি ও তার সহকর্মী তার অফিসে এসে গুহার ভেতরে তাদের আবিষ্কারের কথা তাকে জানান। আরও তদন্তে জানা গেছে যে গুহার ভেতরের বাতাসে বিপজ্জনক মাত্রায় কার্বন ডাই অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে। এমন ঘটনা আগেও কখনো দেখা যায়নি। উপরন্ত দ্বীপটির বর্ষাকালে দীর্ঘতর হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণও ক্রমাগত বাড়ছে। জলের প্রবাহ বেড়ে যাওয়ায় শিলাগুলোর ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে গুহার ভেতরে বিপজ্জনক ফাটল দেখা দিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে ভূমিকম্প বা ভূমিধসের প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিচালক এ বিষয়ে একমত নন। তিনি বলেন যে পাহাড়ে হালকা কাঁপন স্বাভাবিক। এখনো পর্যন্ত বিষাক্ত গ্যাসের কোনো সুস্পষ্ট চিহ্ন নিশ্চিত করা যায়নি এবং বর্তমান পরিস্থিতিকে বড় ধরনের হুমকি হিসেবে ঘোষণা করার মতো গুরুতর নয়। এই প্রয়োজনীয় তিরস্কার পেয়ে উভয় গবেষকই গভীরভাবে হতাশ বোধ করেন। তবে দাড়িওয়ালা লোকটি তার সন্দেহে অটল থাকেন। সে মেরিকে তার একটি মানচিত্র কাছে নিয়ে যান এবং তাকে মনে করিয়ে দেন যে 1948 সালে এখানে একটি ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে, যার ফলে কয়েক মিলিমিটারের দীর্ঘ একটি ফাটল তৈরি হয়। এটি এতটাই চওড়া ছিল যে এর ভেতর দিয়ে হেঁটে যাওয়াও যেত। যদি আবার এমন বিস্ফোরণ ঘটে তাহলে পাহাড়ের একটি পুরো অংশ ধসে সরাসরি সমুদ্রে পড়ে যেতে পারে। যদি গোটা একটা শহরের আকারের কোনো কিছু সমুদ্রে পতিত হয় তবে নিশ্চিতভাবে এক বিধ্বংসী সুনামি আসবে। সে প্রশ্ন তোলে, পরিচালক কেন জনসাধারণকে আগে থেকে সতর্ক করছেন না? আসল সত্যটা হলো পরিচালক কয়েক বছর আগেই একটি গুরুতর ভুল করেছিলেন। তিনি একবার ভূমিধসের সতর্কতা জারি করেছিলেন, যা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। সেই ঘটনার জন্য তিনি প্রায় চাকরি হারিয়ে ফেলেছিলেন। তারপর থেকে কোনো বিপর্যয় একেবারে নিশ্চিত না হলে তিনি আর কোনো সতর্কতা জারি করতে অস্বীকার করেছেন। তবে ম্যারি ও তার সহকর্মী বুঝতে পারে না যে পরিচালক তাদের চেয়েও বেশি ভীত। আসলে তিনি ইতিমধ্যেই গভীরভাবে বিচলিত। ঠিক সেই মুহূর্তে
মুহূর্তে তিনি নতুন প্রাপ্ত তথ্য পর্যালোচনা করতে ফরেনসিক প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন স্পষ্টভাবে বলা হয়েছে যে স্পিড বোটে নিহত সকল ব্যক্তি অত্যন্ত উচ্চ তাপমাত্রা গ্যাসের সংস্পর্শে এসে মারা গেছেন। তাদের ফুসফুসে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড পাওয়া গেছে, যা স্পষ্ট প্রমাণ করে যে পরিস্থিতি স্বাভাবিক থেকে অনেক দূরে। এদিকে রিসোর্টে নিকের পরিবারের কোনো দুশ্চিন্তা ছাড়াই রোদ আর সমুদ্র উপভোগ করে চলেছে। সারা পুলের ধারে চুপচাপ বসে আছে। একটি মেয়ে এগিয়ে এসে তাকে ভলিবল খেলার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু সারা রাজি হয় না, কারণ তাকে তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হবে যে অটিজমে আক্রান্ত। মেয়েটি হতাশ হয়ে চলে যায়। সারা নতুন বন্ধু বানাতে চায়, কিন্তু এগিয়ে যাওয়ার মতো আত্মবিশ্বাস তার নেই। এগিয়ে যায়। পুল থেকে উঠে আসার পর তার বাবা সঙ্গীত তার মনমরা ভাব লক্ষ্য করেন এবং তাকে খেলতে যেতে উৎসাহিত করেন। তিনি তাকে আশ্বাস দেন যে তিনি তার ভাইয়ের খেয়াল রাখবেন। একথা শুনে সারাহ অবশেষে খেলায় যোগ দিতে রাজি হয়। সে চলে যাওয়ার আগে তার বাবা দ্রুত ভলিবলের কয়েকটি প্রাথমিক নিয়ম বুঝিয়ে দেন। সারা খেলতে চলে যায় এবং তাদের ছেলেকে নিকের দায়িত্বে রেখে যায়। বাচ্চাটির সাথে সময় কাটানোর সময় নিক হঠাৎ লক্ষ্য করেন যে তার স্ত্রী একজন স্প্যানিশ লোকের সাথে হাসছে এবং কথা বলছে। এতে সে সাথে সাথে রেগে যায়, কিন্তু সেই মুহূর্তে সে তার ছেলের দিকে ফিরে তাকায়। ছেলেটি উধাও হয়ে গেছে। আতঙ্কিত নিক তার ছেলেকে খুঁজতে শুরু করে, এই ভেবে যে হয়তো ছেলেটি তার বোনকে খুঁজতে সৈকতে গেছে। সে তীরের দিকে ছুটে যায় এবং বারবার তার নাম ধরে ডাকে। কিছুক্ষণ পর সে দূরে একটি পাথরের ওপর একটি ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিক কাছে যেতেই বুঝতে পারে যে এ তারই ছেলে। সে নিশ্চুপ সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ছেলেটি সমুদ্রে অসংখ্য কচ্ছপকে জড়ো হতে দেখছিল, যেন তারা একসাথে পরিযানের জন্য প্রস্তুত নিচ্ছে। ইতিমধ্যে ম্যারি তার তদন্ত সম্পন্ন করে। গুহা থেকে আনা জলের নমুনা কোনো অস্বাভাবিক খনিজের চিহ্ন পাওয়া যায়নি। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে সমুদ্রের জল দ্রুত পাহাড়ে প্রবেশ করে সরাসরি গুহায় পৌঁছেছে। তারা যে ফাটলটি আবিষ্কার করেছে তা অত্যন্ত নতুন, এই 2 সপ্তাহের বেশি পুরনো নয়। যদি এটি সত্যি হয় তবে দ্বীপের সবাই গুরুতর বিপদে পড়তে পারে। এই উপলব্ধি থেকে ম্যারি এবং তার সহকর্মী পাহাড়ে ফিরে গিয়ে ফাটলের ওপরের অংশটি নিজেরাই পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তারা গাড়ি চালিয়ে ফিরে এসে ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে তারা যা দেখে তা আরো বেশি ভয়াবহ ছিল। ফাটলটির এক প্রান্ত এখন ধীরে ধীরে নিচের দিকে দেবে যাচ্ছে। তারা সাথে সাথে তাদের সরঞ্জাম স্থাপন নিতে শুরু করে। তাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়। ফাটলটি ক্রমাগত স্থান পরিবর্তন করছে। যদিও এই গতি ধীর, এটা স্পষ্ট যে তা চলতে থাকলে এক ভয়াবহ বিপর্যয় অনিবার্য। এরই মধ্যে ভূতাত্ত্বিক বিভাগের কর্মীরাও সতর্কতামূলক লক্ষণ শনাক্ত করতে শুরু করেছেন। পাহাড়ের চারপাশের গ্যাসের মাত্রা বাড়ছে এবং প্রাথমিক কম্পন অনুভূত হচ্ছে। পরিচালক অবিলম্বে ন্যাশনাল গার্ডকে খবর দেওয়ার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে পাহাড়ে থাকা পর্যটকদের সরিয়ে আনা যায়। ঠিক সেই মুহূর্তে ম্যারি তাকে ফোন করে। পরিচালক যখন বুঝতে পারেন যে তারা এখনও পাহাড়েই আছেন, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের সরঞ্জাম ফেলে অবিলম্বে নিচে নেমে আসার নির্দেশ দেন। তারা যখন মাপজোক শেষ করেছিল, ঠিক তখনই হঠাৎ ফাটলটা থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে তারা দুজন প্রাণ বাঁচাতে দৌড় দেয়। নিচে নামার পথে পাহাড়ের তাঁবু গেড়ে থাকা বেশ কয়েকজন লোকের সাথে তাদের দেখা হয়। ম্যারি বুঝতে পারে যে এটি আগ্নেয়গিরির কার্যকলাপের একটি স্পষ্ট লক্ষণ এবং সবাইকে পালিয়ে যাওয়ার জন্য চিৎকার করতে শুরু করেছে। কিছুক্ষণ পর ম্যারি হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরে পায়। পরিচালক তাকে জানান যে তার সহকর্মী গুরুতর অবস্থায় আছেন এবং বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার কারণে কোমায় চলে গেছেন। এবার আগ্নেয়গিরিটি থেকে বিপুল পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত হলো, কিন্তু সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। তবে পরিচালক জানেন যে এটা কেবল শুরু। বিষাক্ত গ্যাস বের হতে শুরু করলে পরবর্তী পর্যায় হলো ছাই এবং তারপরে গলিত লাভা। পাহাড়ের কোনো অংশে ধসে পড়া সমুদ্র পড়লে সুনামি হতে পারে। এই ধরনের সুনামি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করতে পারে। বেশ কয়েকটি মহাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলো সমুদ্রের গর্ভে সম্পূর্ণরূপে তলিয়ে যেতে পারে। শুধু লোকজনকে সরিয়ে নেওয়ার খরচই শত কোটি ডলারের পৌঁছাতে পারে। এর চেয়েও বড় বিপদ হয়েছে। এই আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে আরও বহু প্রাণহানি হতে পারে। তাই পরিচালক আরও জোরালো প্রমাণ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান, কিন্তু হিমি আর অপেক্ষা করতে রাজি নয়। সে পরিচালককে পরিষ্কারভাবে জানায় যে এখনই ব্যবস্থা নেওয়া হলে অনুপ্রেরণীয় হতে পারে। চাপের মুখে পরিচালক তার সাথে দেখা করতে যেতে রাজি হন, কিন্তু মেয়রের মনোভাব অপরিবর্তিত থাকে। কিন্তু সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত জনসাধারণকে জানানো অস্বীকার করেন।
আরেকটি মিথ্যা সতর্কবার্তার কারণে তিনি তার পথ হারাতে চান। ম্যারি এবং পরিচালক তাকে যতই বোঝানোর চেষ্টা করেন না কেন মেয়র অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। এদিকে রিসোর্টে নিক ও হিমি তাদের ছেলেকে নিয়ে আবারও তর্ক করছেন। হিমি অভিযোগ করে যে তাদের ছেলে নিখোঁজ হওয়ার পর নিক তাকে সঙ্গে সঙ্গে জানায়নি। নিক রেগে গিয়ে জবাব দেয় যে হিমি সারাদিন বাচ্চাদের দিকে মনোযোগ দিচ্ছিল না, তাদের কেউই একে অপরকে বুঝতে রাজি নয়। একই সময়ে সারার জীবনও ভেঙে পড়তে শুরু করে। যে মেয়েটির সাথে মাত্র একদিন আগেই তার বন্ধুত্ব হয়েছিল সে এখন তাকে কঠোরভাবে বকাঝকা করে। কারণটা হলো সারা ভুলবশত তার একটি ভিডিও শেয়ার করে ফেলেছিল। ভিডিওটি আসলে একটি ছেলে গোপনে রেকর্ড করেছিল, কিন্তু রাগটা সারার ওপর গিয়ে পড়ে। মনমরা হয়ে সারা নিজের ঘরে গিয়ে কাঁদতে শুরু করে। সেখানে বসে থাকতে থাকতে সে পাশের ঘর থেকে তার বাবা মায়ের উচ্চস্বরে ঝগড়া করার শব্দ শুনতে পায়। তার আর সেখানে এক মুহূর্তও থাকতে ইচ্ছা করছে না। নিঃশব্দে সে বেরিয়ে বিমানবন্দরের দিকে রওনা দেয়। সেখানে থেকে সে নরওয়েতে তার মামাকে ফোন করে ফেরার টিকিট বুক করতে বলে। তার চাচা জিজ্ঞেস করেন সে কেন একা একা ভ্রমণ করতে চায়, কিন্তু সারা কোনো ব্যাখ্যা না দিয়ে ফোনটা শেষ করে কেটে দেয়। কিন্তু হিমি তখন যোগ্য ব্যায়াম করেছিল বলে ফোনের রিং শুনতে পায়নি। একদিকে ভূতাত্ত্বিক বিভাগ আরও উত্তেজনক খবর পায়। দ্বীপ জুড়ে ক্রমাগত মৃদকম্পন অনুভূত হচ্ছে এবং এর কেন্দ্র ধীরে ধীরে উপরের দিকে সরে যাচ্ছে। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে আগ্নেয়গিরিটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। পরিচালক অবিলম্বে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে লা পালমা দ্বীপে আসা যাওয়ার সমস্ত ফ্লাইট বন্ধ করার নির্দেশ দেন। আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিনের মারাত্মক ক্ষতি করতে পারে এবং বিমান বিধ্বস্ত করতে পারে, কিন্তু সতর্কবার্তাটি আসে অনেক দেরিতে। হঠাৎ পাহাড় থেকে একটি ছোট কিন্তু শক্তিশালী বিস্ফোরণের শব্দ ভেসে আসে যা সবাইকে হতবাক করে দেয়। ঠিক সেই মুহূর্তে সারা বহনকারী বিমানটি ইতিমধ্যে রানওয়েতে তীব্র গতিতে ছুটে চলেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলট উড্ডয়ন বাতিল নির্দেশ পান, কিন্তু রানওয়ে ছোট হওয়ায় বিমানটি উড্ডয়ন চালিয়ে যেতে এবং উড়তে বাধ্য হয়। এদিকে হিমি অবশেষে তার ভাইয়ের মিস বলটি দেখতে পায় এবং সাথে সাথে তাকে ফোন করে। যখন সে জানতে পারে যে সারা এয়ারপোর্টে গেছে তখন সে আতঙ্কিত হয়ে তার স্বামীকে খুঁজতে ছুটে যায়। তারপর ঘন আগ্নেয় ছাইয়ের মধ্যে দিয়ে একটি বিমান গর্জনে শোনা যায়। পর মুহূর্তে এক প্রচণ্ড বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে। তার মেয়ে ওই বিমানে ছিল কিনা তা না জেনেই হিমি ভয়ে মুখ ঢেকে ফেলে। দম্পতিটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেওয়ার ঠিক পরেই হিমি তার ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পায়। তার ভাই, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন, তাকে ইতিমধ্যে বিমান দুর্ঘটনার খবর জানানো হয়েছে। উদ্ধারকারী দলগুলো ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং বেঁচে যাওয়া সকলকে দ্বীপের একমাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হিমি ও নিক ঘন্টার পর ঘন্টা খুঁজলেও সারাহকে খুঁজে পায় না। হাসপাতালের কর্মীরা তাদের ফ্লাইটের যাত্রীদের তালিকাটি দেখায়। যাদের নাম চিহ্নিত করা আছে তাদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, আর বাকিদেরকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় সারার নাম আছে, কিন্তু তার পাশে কোনো চিহ্ন নেই। এটা দেখে তারা দুজন পুরোপুরি ভেঙে পড়ে। ক্লান্ত ও ভগ্ন হৃদয়ে তারা হোটেলে ফিরে আসে। এরপর কি করবে তা ঠিক করতে পারে না, কিন্তু যখন তারা তাদের ঘরের দরজা খোলে তখন হতবাক হয়ে যায়। সারা ভেতরে নিরাপদে বসে আছে। আসলে সারা বিমানে উঠতে যাচ্ছিল। এমন সময় সে তার বন্ধুর কাছ থেকে একটি বার্তা পায়। তার বন্ধু আন্তরিকভাবে ক্ষমা চেয়ে ক্ষমা প্রার্থনা করলো। সারা শেষ মুহূর্তে ফ্লাইটটিতে না ওঠার সিদ্ধান্ত নিল। পরে তার বন্ধু বুঝতে পারলো যে এই বার্তাটি অজান্তেই সারার জীবন বাঁচিয়েছিল। এই মর্মান্তিক ঘটনার পর তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। এদিকে ভূতাত্ত্বিক বিভাগের পরিচিতিও ক্রমাগত খারাপ হতে থাকে। বিজ্ঞানীরা মনে করেন দ্বীপটি অবিলম্বে খালি করে দেওয়া উচিত, কিন্তু মেয়র এখনও রাজি হচ্ছেন না। তিনি যুক্তি দেন যে এ ধরনের ঘোষণা আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং সৃষ্ট বিশৃঙ্খলায় হতাহতের ঘটনা ঘটতে পারে। আগেও আগ্নেয়গিরির ছাই দেখা গেছে, কিন্তু তাতে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ ঘটেনি এবং আরেকটি মিথ্যা সতর্কবার্তার কারণে সবাই চাকরি হারাতে পারে। যখন পরিচালক বুঝতে পারেন যে জনসাধারণকে এখনো সতর্ক করা হচ্ছে না, তখন তিনি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নেন। তিনি তার সমস্ত কর্মচারীকে অবিলম্বে দ্বীপ ছেড়ে যাওয়ার আদেশ দেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি শেষ ব্যক্তি হিসেবে ম্যারি এই সিদ্ধান্তে অখুশি, কিন্তু তার ছোট ভাইয়ের
প্রতিও তার দায়িত্ব আছে। শীঘ্রই সে আবিষ্কার করে যে তার ভাই মাতাল অবস্থায় একটি বারে গোলমাল করছে। ম্যারি তাকে সাহায্য করতে সেখানে যায়, কিন্তু উল্টো সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। তার ভাই যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে তার সাথে দেখা করতে দ্রুত পুলিশ স্টেশনে ছুটে যায় এবং সেরা উকিল নিয়োগ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময় ফুরিয়ে আসছে, আগ্নেয়গিরিটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভাই বোনেরা কিভাবে এই বিপদ সংকুল দ্বীপ থেকে রক্ষা পাবে? কিন্তু এটা তো মহাবিপর্যয়ের কেবল শুরু। এই অঞ্চলের বাসিন্দারা জানেন যে একবার কোনো আগ্নেয়গিরির থেকে ছাই নির্গত হতে শুরু করলে তার পরবর্তী পর্যায়টি সাধারণত একটি পূর্ণাঙ্গ অগ্নি। এমনটা ঘটলে পাহাড়ের একটা গোটা অংশ সমুদ্রের ধসে পড়ে যেতে পারে, যা শত শত মিটার উঁচু এক বিশাল সুনামির সৃষ্টি করবে। এটি মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরিণত হতে পারে। রাতের বেলা আগ্নেয়গিরি থেকে আবারও সাদা ধোঁয়া উঠতে শুরু করে, যেন কোনো ঘুমন্ত দানব জেগে উঠতে চলেছে। ঠিক সেই সময়ে নিক ও তার পরিবার তখনও জলের উপরেই রয়েছে। বিপদ সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। তাদের কোনো ধারণাই নেই যে বিপর্যয় ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হিমি ফোনটা ধরে দেখে যে ওটা তার ভাইয়ের ফোন। সে জানায় যে সরকার পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই অবগত, কিন্তু ব্যাপক আতঙ্ক এড়াতে তথ্যটি গোপন রাখছে। সে গোপনে তাদের জন্য একটি ফেরির ব্যবস্থা করেছে, যা তাদের কয়েক মিটারের মধ্যে কাছের দ্বীপ টেনেরিফে নিয়ে যাবে। সেখান থেকে তারা বাড়ি ফেরার পরবর্তী ফ্লাইটটি ধরতে পারবে। ফেরি ছাড়ার আর মাত্র 20 মিনিট বাকি এবং পালানোর সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ভাইয়ের সতর্কবার্তা শুনে হিমি একটু সময় নষ্ট না করে তার স্বামী ও 2 সন্তানকে নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ার প্রস্তুতি নেয়। কিন্তু সারা জেদ ধরে যে সে তার বান্ধবী শেরিকেও সঙ্গে নিতে চায়। সে তাকে বারবার ফোন করে কিন্তু কোনো সাড়া পায় না। যখন হিমি বলে যে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে সুনামি আঘাত হানতে পারে, তখন সারা তার পরিবার সহ চলে যেতে বাধ্য হয়। বাইরে পা রাখতেই তারা বুঝতে পারে যে রাস্তায় একটিও ট্যাক্সি নেই। সময় ফুরিয়ে আসছে। তখন নিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে হঠাৎ একটা ট্রাক থামিয়ে তাড়াহুড়ো করে পুরো পরিবারকে ভেতরে ঢুকিয়ে নেয়। শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই নিক ট্রাকটা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই সেই শ্রমিকেরা তাদের তাড়া করে ফেরি টার্মিনালে পৌঁছে যায়। নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে নিক ও হিমি এবং বাচ্চাদেরকে অবিলম্বে ফেরিতে উঠে পড়তে বলে। নিক পেছনে থেকে গেলে শ্রমিকেরা তাকে ঘিরে ধরে মারতে শুরু করে। অবশেষে নিক তার মানিব্যাগটা বের করে তাদের হাতে তুলে দেয়। কেবল তখনই তারা তাকে যেতে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার পরিবার বহনকারী ফেরিটি ধীরে ধীরে দূরে চলে যেতে নিয়ে অসহায়ভাবে দেখতে থাকে। এদিকে শেরি সৈকতে আছে। সে তার ফোনে বেশ কয়েকটি মিসড কল দেখতে পায় এবং দ্রুত সারাকে ফোন করে। সারা তাকে যেভাবেই হোক টেনেরিফে পৌঁছানোর জন্য বলে, নাইলে শীঘ্রই পালানো অসম্ভব হয়ে যেতে পারে। কয়েক মিনিট পরেই একটি প্রচণ্ড কম্পন শুরু হয়। নিজের অফিসে একা বসে থাকা পরিচালক সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে বিপদ চরমে পৌঁছে গিয়েছে। তিনি মেয়রের দপ্তরে ফোন করে অবিলম্বে জরুরিভাবে এলাকা খালি করার সতর্কতা জারি করার দাবি জানান। ফেরি ধরতে না পেরে নিক দ্রুত একটি স্পট ভাড়া দেওয়ার কেন্দ্রে ছুটে যায় এবং টেনেরিফে যাওয়ার জন্য একটি নৌকা ভাড়া করার চেষ্টা করে। কিন্তু জরুরি সতর্কতা বার্তা বেজে ওঠা মাত্রই সেখানকার কর্মীরা তাকে সাহায্য করতে অস্বীকার করে। ঠিক সেই মুহূর্তেই হোটেলে তার সাথে দেখা হওয়া এক বন্ধু এসে নিককে জানায় যে একজন নাবিককে ঘুষ দিয়েছি। তারা দুজনেই দ্রুত তীরে পৌঁছায়, যেখানে নাবিকটি আগে থেকেই অপেক্ষা করছিল। সে নাবিকের জন্য শেষ খালি জায়গাটি নিশ্চিত করেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা নৌকায় ওঠার প্রস্তুতি নেয়। কিন্তু হঠাৎ তাদের পেছনে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়। নৌকাটি যেই মাত্র ছাড়তে যাচ্ছে, এমন সময় এক মহিলা কোলে একটি শিশু নিয়ে দৌড়ে আসে। সে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য মিনতি করে বলে যে তার শিশুটি খুব ছোট এবং তাকে বাঁচাতেই হবে। নিক এক মুহূর্তের জন্য থামে, তারপর নীরবে মহিলা ও তার সন্তানকে নিজের আসনে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে তার বন্ধু গভীরভাবে আবেগে আপ্লুত হয়, কিন্তু নিক নিঃশব্দে সেখান থেকে চলে যায়। হাসপাতালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের শব্দে দাড়িওয়ালা বিজ্ঞানী ঘুম ভেঙে যায়। বাইরে পা রাখতেই সে পরিস্থিতির ভয়াবহতার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন।
তবুও সে আতঙ্কিত হয় না, কারণ সে এই পরিণতির আশঙ্কা করেছিল। সে পোশাক বদলে সোজা পরিচালকের অফিসে চলে যায়, সম্ভবত তাদের শেষ মুহূর্তগুলোতে তার পাশে দাঁড়াতে। এদিকে নিক দূরের পাহাড় থেকে থাকা আগুন আর লাভা দেখছে। এরপর কোথায় যাবে সে সম্পর্কে কোনো ধারণা নেই। অবশেষে সে হেমিকে ফোন করে বাচ্চাদের খেয়াল রাখতে বলে এবং জানায় যে হয়তো আর কখনো ফিরবে না। একই সময়ে ম্যারির ভাই থানার চাবি জোগাড় করে তার বোনকে মুক্ত করে। বেরোনের পথে সে কাছের একটি ছোট সেল থেকে আরেকজন বন্দীকেও মুক্তি করে। থানা থেকে বেরোনোর সময় তাদের সাথে নিকের দেখা হয়। নিক তাদের বলে যে সব নৌকা চলে গেছে, কিন্তু ম্যারির ভাই বলে যে তার কাছে এখনো একটি স্পিড বোট আছে যেটি সে মাছ ধরার সময় লুকিয়েছিল। এ কথা শুনে নিকের মনে আশার আলো জ্বলে ওঠে। তিনজন দ্রুত সৈকতে ছুটে যায় এবং লুকোনো কোণে স্পোর্ট বোটটি খুঁজে পায়। যেইমাত্র তারা এটা শুরু করতে যাবে, পেছন থেকে বন্দুক হাতে একজন লোক এসে দাঁড়ায়। মেরির ভাই আগে যে বন্দীকে মুক্ত করেছিল সে এখন নৌকাটি নিজের জন্য নিতে চায়। ম্যারির ভাই তাকে বোঝানোর চেষ্টা করে যে নৌকাটিতে আরও একজন লোক নেওয়া যাবে, কিন্তু লোকটি পুরো স্পিড বোটই নিয়ে যাওয়ার জন্য জেদ ধরে, কারণ তার সঙ্গীরা তাকে অনুসরণ করছে। তর্কের এক পর্যায়ে লোকটি গুলি চালায় যা ম্যারির ভাইকে লাগে। ম্যারি তার দিকে ছুটে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। ঠিক তখনই অন্য গুন্ডারা এসে পৌঁছায়। নিক দ্রুত মেরির হাত ধরে তাকে নৌকায় ঢেলে দেয়। তার কাছে একটি বন্দুক আছে, তাই অন্যরা নড়তে পারে না। আগ্নেয়গিরিটি দ্বীপটিকে গ্রাস করার উপক্রম করলে তারা দুজন মিলে স্পিড বোটটি চালু করে দ্বীপ থেকে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিক তার ফোনে তার শ্যালকের কাছ থেকে একটি বার্তা পায়। সে জানায় যে টেনিরিফে একটি নিরাপদ অঞ্চল আছে এবং সেখানে পৌঁছানো বেঁচে থাকার একমাত্র উপায়। নিক সঙ্গে সঙ্গে ম্যারির হাত ধরে নৌকায় টেনে তোলে। ম্যারি ভয়ে জমে গেল, যেন তার পা দুটোর পাথরে পরিণত হয়েছে। নিক ঠিক সময়ে তাকে নৌকায় টেনে তুলল এবং সুনামির আঘাত হানার আগেই তারা নৌকাটি উল্টো দিকে ঘুরিয়ে দ্রুত গতিতে পালিয়ে গেল। এদিকে টেনিরিফের বিমানবন্দরের শেষ ফ্লাইটের জন্য প্রস্তুতি চলছে। হিমি তার ছেলে ও সারাকে নিয়ে বোর্ডিং গেটে পৌঁছেছেন। পাসপোর্ট পরীক্ষা করার সময় কর্মচারীটি লক্ষ্য করেন যে হিমির কাছে একটি অতিরিক্ত পাসপোর্ট আছে। তিনি জানান যে স্বামী পেছনে রয়ে গেছে এবং শীঘ্রই এসে পড়বেন। কর্মীরা তাদের হলুদ রিস্টব্যান্ড দেয় যা বোর্ডিং পাস হিসেবে কাজ করে। শুধুমাত্র এই ব্যান্ড পরা ব্যক্তিরাই বিমানে উঠতে পারে। কিন্তু সারা তার বন্ধু শেরির জন্য চিন্তিত হয়ে বারবার পেছনে তাকাতে থাকে। সে দেখে যে শেরি বিমানবন্দরে এসে গেছে, কিন্তু তার কাছে কোনো বোর্ডিং পাস নেই। সারা একটি সাহসী সিদ্ধান্ত নেয় এবং বিমানটি উড্ডয়নের ঠিক আগেই নিজের ব্যাগ থেকে রাবার বোর্ডিংটি পাসটি বের করে শেরিকে দেয়। এরপর সে নিজেই বিমানে উঠে পড়ে। এদিকে হিমি ও তার ছেলে ইতিমধ্যেই নিজেদের আসনে বসে পড়েছে, কিন্তু সারা এখনো এসে পৌঁছায়নি। বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুত। হিমি ঘাবড়ে গিয়ে তার ছেলেকে নিয়ে অবিলম্বে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লোকজন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের উপেক্ষা করে। একই সময়ে পরিচালক এবং দাড়িওয়ালা লোকটি দুজনেই সুরক্ষামূলক পোশাক পরে আগ্নেয়গিরির মুখে পৌঁছে গেছেন। তারা জানেন যে দ্বীপটি ছেড়ে যাওয়া এখন অসম্ভব। দুজনেই নির্ভয়ে আগ্নেয়গিরিটির পাশে দাঁড়িয়ে আছেন। দাড়িওয়ালার লোকটি খেলার ছলে তার পকেট থেকে 1 বছর পুরনো লাল ওয়াইনের বোতল বের করে, কিন্তু তারা পান করার আগেই 78 বছর ধরে সুপ্ত থাকা আগ্নেয়গিরিটি পূর্ণ শক্তিতে বিস্ফোরিত হয়। এক প্রচণ্ড বিস্ফোরণের সাথে গোটা দ্বীপটি 2 ভাগে বিভক্ত হয়। পাহাড়ের একটি পুরো অংশ সোজা সমুদ্রে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে শত শত ফুট উঁচু ঢেউ তৈরি হয়। একদিকে সারা ও শেরি প্লেনে ফিরে আসে। তারা মরিয়া হয়ে তাদের মা ও ভাইকে খুঁজতে থাকে, কিন্তু প্লেনটি উড্ডয়ন করতে চলেছে বলে কর্মীরা সঙ্গে সঙ্গে তাদের সিট বেল্ট বেঁধে নিতে বলে। সারার অগোচরে তার মা ও ভাই তখনও তাকে খুঁজছে। ভাগ্যক্রমে হিমি ঠিক সময়ে তার ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পায়। সে তাদের টেনেরিফে আরেকটি নিরাপদ অঞ্চলের কথা জানায়, যেখানে তারা সুনামির হাত থেকে বাঁচতে পারবে। হিমি সঙ্গে সঙ্গে সেই দিকে দৌড় দেয়। তার ছেলেটি যে অটিজমে আক্রান্ত হলেও ভূগোলে অত্যন্ত দক্ষ, কয়েক সেকেন্ডের মধ্যে নিরাপদ স্থানটি নির্ণয় করে ফেলে। কাছাকাছি থাকা বিমানবন্দরের কিছু কর্মীরা তাদের অনুসরণ করে। ঠিক তখনই সুনামিটি তীব্র বেগে বিমানবন্দরের দিকে ধেয়ে আসে। বিমানটি রানওয়েতে অবতরণ সাথে সাথে ভূমি বিস্ফোরণ
হয়। এদিকে নিক ও ম্যারি তাদের স্পিড বোটে করে নিরাপদ অঞ্চলের দিকে ছুটে যায়। তাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু তারা একবারের শেষ মুহূর্তে নিরাপদ অঞ্চলে পৌঁছে যায়। যখন তারা তীরে অবতরণ করে, তারা দেখে যে সেখানে ইতিমধ্যেই বহু লোক জড়ো হয়েছে। সবকিছু সম্ভব হয়েছিল নিকের শ্যালকের সৌজন্যে। তিনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে সবচেয়ে নিরাপদ এলাকাটি চিহ্নিত করেছিলেন। একটি সুনামির বৃত্তাকারের ছড়িয়ে পড়ে এবং টেনেরিফের পূর্ব দিকে দুটি বিশাল ঢেউ আছড়ে পড়ে, একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। সেই এলাকাটি সবচেয়ে নিরাপদ বলে প্রমাণিত হয়। নিজের কর্মজীবনের ঝুঁকি নিয়ে শ্যালকটি নিজেই একটি মাইক্রোফোন চালু করে গণমাধ্যমকে সেই নিরাপদ অঞ্চলটির কথা জানান। সতর্ক বার্তাটি মানুষের ফোনেও পাঠানো হয়েছিল, কিন্তু নিক চারপাশে তাকিয়ে দেখে তার স্ত্রী ও সন্তানদের কোথাও দেখা যাচ্ছে না। সে অন্যদের কাছ থেকে জানতে পারে যে পুরো দ্বীপটি ধ্বংস হয়ে গেছে এবং শেষ বিমানটি বিধ্বস্ত হয়েছে। নিক বিধ্বস্ত হয়ে পড়ে এই ভেবে যে হয়তো সেই পরিবারের একমাত্র জীবিত সদস্য। এরপর দূর থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা যায়। আশ্চর্যজনকভাবে বিমান দুর্ঘটনায় কিছু লোক বেঁচে যায়। সারা জ্ঞান ফিরে পায়, কিন্তু সেরি অচেতনভাবেই থেকে যায়। সারা সঙ্গে সঙ্গে সেরিকে মাটিতে শুয়ে সিপিআর করতে শুরু করে। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাহায্য করে সেরি জ্ঞান ফিরে পায়। যখন তারা বিমান থেকে বের হয়, তাদের চারপাশের পৃথিবীটি সম্পূর্ণ বিধ্বস্ত মনে হয়। সুনামি পৃথিবীর বহু অংশ ধ্বংস করে দিয়েছে। কিছু ছোট দ্বীপরাষ্ট্র পুরোপুরি ডুবে গিয়েছে। নিক ও হিমি আশঙ্কা করেছিলেন যে তারা হয়তো সারাকে আর কখনো দেখতে পাবেন না, কিন্তু তখনই একটি উদ্ধারকারী হেলিকপ্টার এসে পৌঁছায়। তাদের ছেলেকে প্রথম সারাকে চিনতে পারে। আশ্চর্যজনকভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও পুরো পরিবারটি অবশেষে একত্রিত হয়। কেবল একজনই দূরে নীরবে দাঁড়িয়ে থাকে, ম্যারি, যে এই দুর্যোগে তার ভাইকে হারিয়েছে। সে জানে যে তার জীবনে আর কখনোই আগের মতো থাকবে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং সব থেকে মূল জিনিস যেটা লাইক আর কমেন্ট, এই দুটা জিনিস অবশ্যই করবা, ঠিক আছে? তো এতক্ষণ ধরে দ্য এক্স বিডির সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং নতুন কোন গল্প জানতে চাও সেটা অবশ্যই জানাবা। তো এতক্ষণের জন্য টাটা, আল্লাহ হাফেজ। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in.